মা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর শ্বশুর কিছুক্ষণ আগে কলও দিয়েছিল, কাল জামাইয়ের সঙ্গে তোর ডিভোর্স হবে। বাবা জানে তোর বাবার কাছেই কল দিয়েছিল। সব কিছু শুনে সেই থেকে বসে আছে। মন খারাপ করার কি দরকার মা? সুখের আশায় তো বিয়ে দিলে, সুখ কপালে নাই, তাই বিচ্ছেদ হয়ে যাবে, মেনে নিতে হবে মা। অবন্তী বলল, মা তোর বাবা বারবার বলছে মেয়েটা জীবন নিজেদের হাতে নষ্ট করলাম। ছি মা, এসব কি ধরনের কথা? আগামীকাল কি হবে আজ সেটা আমরা জানি না, সেজন্য পৃথিবী অনেক সুন্দর। মা আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর মাথায় হাত বুলিয়ে চলে গেল। আমার বেশ ঠান্ডা লাগতে শুরু করছে। আমি জানলা দিয়ে একটু সরে দাঁড়ালাম না। পরদিন আমিও ছোট চাচা মিলে উপজেলা কাজী অফিসে গেলাম। আমার শ্বশুর ও স্বামী দুজনে এসেছে। সব কিছু বন্দোবস্ত করা ছিল। একটা সিগনেচার দিলাম। সঙ্গে সঙ্গে আমার 7 মাসের সংসার সমাপ্তি হলো। বাড়িতে ফিরে জানতে পারলাম আমার বাবা সকাল থেকে অসুস্থ হয়ে গেছে। অধিক শোকে নিজেকে তিনি অপরাধী ভেবে অসুস্থ হয়ে গেলেন। বাবার সে অসুস্থতার আর সুস্থ হলো না। সেদিন রাতে বাবা স্ট্রোক করলেন। 15 দিনের মধ্যে বাবার চিকিৎসার জন্য প্রায় 2 লক্ষ টাকা শেষ হয়ে গেল। বাবার সারা জীবনের সঞ্চয় এই টাকা ছিল না। না, ভুল কথা। আমার বিয়ের সময় তিনি 1.5 লাখ টাকা খরচ করেছিলেন। আরও 15 দিন পেরিয়ে গেল। সংসার যেন প্রায় অচল হয়ে গেল। এত বড় সংসার, তার উপর বাবা অসুস্থ। মা দিন রাত কান্না করেন। আমি ডিভোর্সের পর থেকে কথাবার্তা কারোর সঙ্গে বলতাম না। মাঝে মাঝে বাবা যখন হাত তাস করতেন তখন তাকে 2-1টা কথা বলতাম। অবশেষে গ্রাম ছেড়ে শহরে যাওয়ার পরিকল্পনা করতে লাগলাম, কিন্তু আমার তো তেমন কোনো পরিচিত মানুষ নেই। অবশেষে রাবুর কথা মনে পড়ে গেল। ক্লাস 10-এ পড়ার সময় রাবুর বিয়ে হয়ে গেছে। সে তার স্বামী, শ্বশুর, শাশুড়ির সঙ্গে ঢাকা শহরে থাকে, কিন্তু সমস্যা হচ্ছে তার কোনো মোবাইল নাম্বার নেই আমার কাছে। পরের দিন সকালে উঠে রাবুদের বাড়িতে গেলাম। রাবুর মা আমাকে দেখে অনেক খুশি হলেন। তারপর কেন বিচ্ছেদ হলো ইত্যাদি প্রশ্ন করতে লাগলো। আমি রাবুর নাম্বার নিয়ে চলে এলাম। কল দিয়ে নিজের বিপদের কথা বললাম। রাবু বলল, 2-1 দিনের মধ্যে ঢাকা চলে আয়, চাকরির ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করিস না অবন্তী। মানুষের জন্য পৃথিবীতে সমস্যা, আবার মানুষের সেগুলো সমাধান করে। হচট খেয়ে রাস্তায় যতক্ষণ পড়ে থাকবি ততক্ষণ পর্যন্ত মানুষ তাকিয়ে থাকবে, কিন্তু যত তাড়াতাড়ি উঠে দাঁড়াবি তত তাড়াতাড়ি উপহাস থেকে বাঁচবি। হাঁটতে না পারলে অন্তত উঠে দাঁড়িয়ে থাকবি, তবু কাউকে বুঝতে দিবি না তুই অহত। 2000 টাকা ধার করে মা বাবার কাছে বিদায় নিয়ে দ্বিতীয় রমজানের দিন ঢাকা রওনা দিলাম। 2 দিন হলো আমি ঢাকায় রাবুর বাসায় এসেছি। ইফতারের সময় পানির জগটা আমি হাতে নিতে হাত ফসকে পড়ে গেল। সব খাবারগুলো একসঙ্গে পানিতে ভিজে গেল। এটা আমার বান্ধবীর বাসা। একটা চাকরির জন্য 2 দিনের আগে গ্রাম থেকে এই বাসায় এসেছি। আমি মাথা নিচু করে সব কিছু গোছাতে ব্যস্ত হয়ে গেলাম। আমার বান্ধবী রান্নাঘর থেকে দৌড়ে এসে কী বলবে বুঝতে পারছিল না। ওর স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই তাকিয়ে আছে। সব কিছু পরিষ্কার করে আমরা ইফতার করলাম। আমাকে কেউ কিছু বলেনি, কিন্তু নামাজের পরে আমার বান্ধবী রাবুকে চুপিসারে কিছু বলবে এটা নিশ্চিত। গ্রাম থেকে যখন এসেছিলাম তখন রাবু আমাকে বলেছিল, শহরে থাকার জায়গা দেওয়ার বড্ড অভাব রে অবন্তী, তুই বিপদে পড়েছিস তাই না করতে পারিনি, না হলে আমি আমার এইখানে কোনোভাবে আনতাম না। নামাজ পড়ে রাবু আমাকে নিয়ে বের হয়ে গেল। রাস্তায় নেমে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি আমরা? তো চাকরির জন্য কথা বলতে, কিন্তু এই রাতের বেলা কেন? এখন কি কোনো অফিস খোলা পাওয়া যাবে নাকি? তোকে টগর ভাইয়ের কাছে নিয়ে যাব। টগর কি? এত প্রশ্ন করিস কেন অবন্তী? যার সঙ্গে দেখা করতে যাচ্ছি তার সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে পারবো না? টগর ভাই আমার পরিচিত, খুব ভালো মানুষ। তাকে বললে যে কোনো একটা ব্যবস্থা করতে পারবেন। তিনি কি চাকরি করে নাকি বিজনেস কি করে জানি না, তবে চাকরি জোগাড় করা তার কাছে খুব সহজ ব্যাপার। গুন্ডা নাকি? রাবু আমার এই প্রশ্নের জবাব দিল না, চুপচাপ রিক্সার মধ্যে বসে রইল। আমাদের 2 বান্ধবীকে নিয়ে রিক্সা এগিয়ে যেতে লাগলো। লোকটাকে দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল। দেখতে ভালো হলেও চেহারার মধ্যে একটা বখাটে ছেলেদের ছাপ স্পষ্ট বোঝা যায়। এরকম একটা লোকের কাছে এখন চাকরির জন্য কথা বলতে হবে? চাকরিটা খুব দরকার আমার, কিন্তু তা বলে এমন লোকের কাছে অনুরোধ করব? রাবু বলল, তোকে জিজ্ঞেস করছে। আশ্চর্য, ছেলেটা আমাকে তুমি করে বলছে কেন? সামান্য ভদ্রতা বজায় রেখে মানুষ আপনি করে তো বলতে পারে। আমার প্রচুর রাগ উঠে গেল, তবু নিজেকে সামনে নিয়ে বললাম, অবন্তী, চাকরির বাজার আজকাল খুব খারাপ, মনে হয় এদের আগে কোনো ব্যবস্থা হবে না। রাবু বলল, অনেক বিপদে পড়েছে টগর ভাই। ওর বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। ওরা 4 বোন, অবন্তী সবার বড়, তাই ওর কাঁধে দায়িত্ব। একটা কিছু ব্যবস্থা করতে হবে, না হলে সম্পূর্ণ পরিবার কষ্টে থাকবে। কি ধরনের চাকরি দরকার?
আমি বললাম, যে কোনো চাকরি হলেই চলবে, রান্না করতে পারো? পারি। আমার পরিচিত এক বড় ভাইয়ের বাসায় দুবেলা রান্না করার জন্য এক রাঁধুনি দরকার। তুমি কি চাকরিটা করতে পারবে? রাগ আবার মাথা খারাপ করে দিল। আমি তাকে বললাম, মেয়েদের দেখলে কি ফাজলাম করতে ইচ্ছে করে সব সময়? তুমি তো বললে যে কোনো চাকরি হলেই চলবে, তাই এইরকম অফার দিলাম। রাবু বলল, করোনার জন্য অনার্স শেষ হয়নি, অবন্তি খুব ভালো ছাত্রী টগর ভাই, আপনি যে কোনো একটা অফিসে ওর চাকরির ব্যবস্থা করে দিন। ঠিক আছে, কালকে সকালে উঠে এখানে তাকে পাঠিয়ে দিও। তোমার বান্ধবী, তাই কিছু একটা তো করা দরকার। কিন্তু যে রাগ দেখাচ্ছে সেরকম রাগ মেয়েদের পক্ষে ঠিক না। কিছু মনে করবেন না টগর ভাই। ঠিক আছে, এখন যাও তাহলে। আর আবারও বলছি, মেয়ে মানুষের এত রাগ ঠিক না, কেমন যেন প্রাকৃতির বিরুদ্ধে বিরুদ্ধে মনে হয়। এতক্ষণ রেল লাইনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। আমি আর রাবু হাঁটা শুরু করলাম, কিন্তু রাবু আবার গেল ছেলেটার কাছে। টগর ভাই, আবার কি? 2000 টাকা দিতে পারবেন? ওই বাড়িতে টাকা পাঠাতে হবে, বাড়ির অবস্থা বেশি ভালো না, বেতন পেলে তখন দিয়ে দিবে। এখনো চাকরি হলো না আর বেতনের নাম করে টাকা ধার শুরু হয়ে গেল। টাকাটা না হয় আমাকে ধার দিলেন, আমি পরে দিয়ে দেব টগর ভাই। রাকিবকে আমার কথা বলে নিয়ে নিও। ধন্যবাদ টগর ভাই। আমরা আবার রিক্সার কাছে গেলাম। হঠাৎ করে রাবু আবার চলে গেল। আমি একটু দাঁড়িয়ে থেকে আমিও সঙ্গে গেলাম। রাবু বলল, টগর ভাই, আজকের রাতটা তোর বাসায় থাকো, আমি কালকে দিনের মধ্যে থাকার ব্যবস্থা করে দেব। স্কুলের গলিতে একটা মেয়েদের মেস আছে। কিভাবে বুঝলেন আমি থাকার জন্য বলবো? এটা বুঝতে গোয়েন্দা হতে হবে নাকি? তোদের বাসার পরিস্থিতি তো আমি জানি। তাছাড়া তুই একদম বিপদে না পড়লে কোনোদিন আমাকে স্মরণ করিস না, আমি জানি। চাকরির ব্যবস্থা হয়ে গেলে থাকার স্থান দরকার, এতটুকু বোঝার মতো জ্ঞান তো আছে নাকি? সকালবেলা রাবু নিজে আমাকে নিয়ে বাসা থেকে বের হলো। বাসা থেকে বের হয়ে আমরা দেখি টগর ভাই বাসার সামনে একটা দোকানে বসে আছে। আমাদের দেখে তিনি বেরিয়ে এলেন। টগর ভাই তার বাইক নিয়ে আমাকে বলল, গতকাল রাতে আপনাকে সরাসরি তুমি করে বলার জন্য দুঃখিত। উঠুন। মানে, আমি কি আপনার সঙ্গে বাইকে করে যাব? হ্যাঁ, কোনো সমস্যা? আমি রাবুর দিকে তাকালাম। রাবু চোখের ইশারা করল, যার অর্থ কোনো সমস্যা নেই, বস। বাইকে চড়ার অভ্যাস ছিল না। মিনিট 10 যাবার পর হঠাৎ চোখের সামনে সবকিছু ঘুরতে লাগলো। আমি হাত দিয়ে টগর ভাইকে খামচে ধরে বললাম, টগর ভাই দাঁড়ান, কি হয়েছে? এমন সময় আরেকটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। বাম দিকের একটা লোকাল বাস হুট করে মোড় নিল। 2 সেকেন্ডের মধ্যে আমরা ছিটকে পড়ে গেলাম রাস্তার পাশে। তারপর আমার কিছু মনে নেই। আমি তো ভেবেছিলাম আপনি অবিবাহিত, আপনার বিয়ে হয়েছে, এটা বুঝতেই পারেনি। ঘাড় ফিরিয়ে দেখে আমার পাশে বসে আছে টগর ভাই। আমি হসপিটালের বেডে শুয়ে আছি। আমার পাশে টগর ভাই প্রশ্নটা করছে, আপনি যে অন্তঃসত্ত্বা সেটা তো জানতামই না। এইরকম অবস্থায় সাবধানে থাকতে হয়। আগে যদি বলতেন তাহলে আপনাকে সিএনজি ঠিক করে নিয়ে যেতাম, না হলে সাবধানে বাইক চালাতাম। পেটে সন্তান নিয়ে এরকম জার্নি ঠিক হলো না। আমি অবাক হয়ে রইলাম। বেশ কিছুদিন ধরে আমারও এরকম কিছু মনে হচ্ছে, কিন্তু সন্তানের বিষয়টা আমি নিজেও পুরোপুরি নিশ্চিত নয়। তাহলে টগর ভাই জানলো কিভাবে? রাবুকেও এই ব্যাপারে কিছু বলিনি। আমি বললাম, কিভাবে জানলেন যে আমার পেটের সন্তান? ডাক্তার বলল। আমি তারপর রাবুর কাছে কল দিলাম। রাবু তখন বলল যে আপনার নাকি বিয়ে হয়েছিল, প্রসূতি ডিভোর্স হয়েছে। আমি আর কিছু বললাম না, চোখ বন্ধ করে শুয়ে রইলাম। টগর ভাই বলল, আমি একটু বাইরে যাচ্ছি, 10 মিনিট পরে ফিরে আসবো, আপনি থাক। এই কথারও কোনো জবাব দিলাম না। চোখ বন্ধ করে শুয়ে থাকতে ভালো লাগছে। টগর ভাই বের হয়ে গেছে বোঝা যাচ্ছে। 5 মিনিটের মধ্যে সশব্দে কেবিনের দরজা খুলে গেল। আমি চোখ মিলে তাকিয়ে দেখে 4 জন লোক দাঁড়িয়ে আছে। একজন কানে মোবাইল ধরে আছে। সে বলল, এই মেয়ে, তোমার নাম অবন্তী? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। এদের কাউকে চিনতে পারি না। লোকটা তার মোবাইলে কাকে যেন বলল, পাওয়া গেছে, এখানে শেষ করে দেবো নাকি হাত পা বেঁধে তুলে নিয়ে আসবো? আমার কলেজে কেঁপে উঠল। লোকটা মোবাইলে পকেট রেখে তার সঙ্গে আরেকজনকে বলল, একে নিয়ে যেতে হবে, হাত পা বেঁধে ফেলো।